আমার কাছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। হ্যাঁ, এসে দেশে নির্বাচন করুক। দেশের প্রধানমন্ত্রী এভাবে পলাই গেল, এটা তো হাসিনাকে সত্যি কি ভারত বাংলাদেশের এই ইউনিট সরকারের হাতে তুলে দেবে? আমি একটু আপনাদেরকে পুরো বিষয়টা সামারাইজ করে একটু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করছি ঠিক কিসের জন্য আমার মনে হচ্ছে হাসিনাকে কখনো বাংলাদেশের হাতে তুলে দেবে না মোদির এই সরকার। এর পিছনে অনেক কারণ আছে। এদিকে ভারতের কাছ থেকে জোর করে শেখ হাসিনাকে আনে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা চলছে। এসব পরিকল্পনার সাথে কে রয়েছে তাদের মুখোশটাও এখন ফাঁস হয়েছে। ডক্টর ইউনূসের হাত কত লম্বা, এই ভিডিওটা দেখলে আপনি পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন, বুঝতে পারবেন। কারণ কাকু নতুন ভাবে যুদ্ধের এক কৌশলে নেমেছে, খুবই ভয়াবহ একটা যুদ্ধ। আরে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নতুন এই ঘোষণা দিয়েছে এবার দূরপাল্লায় নিখুঁত নিশানার রকেট হাই প্রিসিশন নামক এক অত্যাধুনিক প্রযুক্তির রকেট। অবশেষে জনগণের প্রত্যাশিত সেই কাঙ্ক্ষিত ঘোষণা সরকারের পক্ষ থেকে আসলো, সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। এবার আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো। শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন। বাংলাদেশের থেকে চলে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশে ফেরা কেবল এখন সময়ের অপেক্ষা। সব মিলিয়ে 1 ঘন্টার মধ্যে ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ এক অন্য রূপ নিল, অন্য মোড় নিল, তা হয়তো এখনই বলে দেওয়া যায়। সর্বশেষে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে এই মোহাম্মদ ইউনূস যত টালবাহানা বা যত চেষ্টাই করুক বা অন্য দলগুলো যত টালবাহানাই করুক, সর্বশেষে আমরা আসলে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন যায়, তাহলে হয়তো তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মান একটু শেষ পর্যন্ত থাকবে। এটা হলো একটি সাধারণ কারণ। দ্বিতীয়ত দেখবেন, মোহাম্মদ ইউনূসের এই শাসনকালে এতগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে যে সাধারণ মানুষও কিন্তু বলতে শুরু করেছে যে আগের সরকারই হয়তো ভালো ছিল। এমনকি সংখ্যালঘুদের উপরে নির্যাতনের পর বাংলাদেশের একাধিক বুদ্ধিজীবী মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরব হয়েছেন। কিসের জন্য অকারণে ইস্যুগুলো তৈরি করা হয়েছে? কেন এবার ইসকন ভারতবর্ষকে লাগাতার আক্রমণ করা হচ্ছে? আসল ইস্যুগুলো ছেড়ে আলোচনার কেন্দ্রবিন্দু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু এখন দেশের সাধারণ জনগণও তুলতে শুরু করে দিয়েছেন। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, অন্তত মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার এখনো গলার স্বর যেভাবে সরব, ঠিক সেখানে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, তাহলে কিন্তু এক ঢিলে অনেকগুলো পাখি মারতে পারে এই মোহাম্মদ ইউনূসের সরকার। তার জন্যই হয়তো শেখ হাসিনাকে এরকম অফিসিয়ালি একটি চিঠি দেওয়া হয়েছে ফিরিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি কিছুদিন আগে বাংলাদেশের যে আইন উপদেষ্টা ছিল, তিনি কি বলেছিলেন তাকে নাকি রেড নোটিশ পাঠানো হবে বা রেড নোটিশ জারি করার মতো একটা কিছু গুজব বাংলাদেশ ছড়িয়ে দিয়েছিল। অর্থাৎ তারা ভারতকে বকলমে প্রেশারাইজড ক্রিয়েট করা হয়েছে, প্রেশার করা হয়েছিল। এমনকি বিশ্বটা, মানে এই গোটা বিশ্বটা ইন্টারপোলের রেড নোটিশ অব্দি পৌঁছে দিয়েছিল বাংলাদেশ, কিন্তু ভারত কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি। আজকের দিনে দাঁড়িয়ে সেই আসিফ নজরুল আইন উপদেষ্টার সেই ইন্টারপোলের রেড নোটিশ ইস্যুটা সাধারণ মানুষের কাছে যে মিথ্যা কথা, তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কিংবা ইন্টারপোলের রেড নোটিশ হোক বা ইয়েলো নোটিশ হোক, আমি সেদিনও একটি ভিডিও বানিয়েছিলাম, আজও বলছি, রেড নোটিশ অনুযায়ী শেখ হাসিনাকে কোনোভাবেই ভারতের কাছ থেকে কিন্তু বাংলাদেশ ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, তা এখন কিন্তু বাংলাদেশের এই সরকারও বলেছে। বুঝতে পারছেন, পুরো বিষয়টাই কিন্তু বাজার গরম করার একটা খেলা, গ্যালারি শো। আমরা যারা ক্ষেপের মাঠে ফুটবল দেখি, গ্যালারি শো কথা বলে একটা কথা আছে, যেখানে গোল করতে পারুক আর না পারুক, এমন কিছু কায়দা এবং এমন কিছু ম্যাজিক প্লেয়াররা দেখায়, যার জন্য গ্যালারি উত্তালে কেঁপে পড়ে, হাততালি দেয়। ঠিক সেরকমই গ্যালারি শো মারছে এই মোহাম্মদ ইউনূস সরকার, তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। 4 নম্বর দেখবেন, বারংবার করে তারা অফিসিয়ালি ভারতকে চিঠি লিখেছে, প্রেস কনফারেন্স করেছে যে হাসিনা যেন মুখ বন্ধ রাখে।
মোহাম্মদ ইউনূসের মনে হয়েছে হাসিনা এখনো দেশের রাজনীতিতে অত্যন্ত কড়া একটা চরিত্র, অর্থাৎ তিনি মুখ খোলা মানে প্রত্যেকটি ইস্যু আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাওয়া। মোহাম্মদ ইউনূস এতটা বোকা নন, তাই হাসিনার মুখ বন্ধ করলেই তার গদিটা যে বাজবে তা তিনি বুঝেছিলেন। কিন্তু হরে ধরে দেখা যাচ্ছে দিনের শেষে শেখ হাসিনা কোনোভাবেই মুখ বন্ধ করছেন না, ফলে তাদের কাছে কিন্তু উপায় বলতে আর কিছুই নেই। এবার যদি শেখ হাসিনা বাংলাদেশ সরকারের হাতে ভারত তুলে দেয়, তাহলে কিন্তু তারা হয় জিতবেন, নয় দিনের শেষে বলবেন ভারত তুলে দিল না, আমরা কিন্তু শেষ চেষ্টাটা করেছিলাম। অর্থাৎ আর উপায় কিছু না দেখেই তারা শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য এই ধরনের অফিসিয়াল নোটিশ দিয়েছে বলে আমার মনে হয়। তারা জানেন শেখ হাসিনাকে কখনোই ভারত তাদের হাতে তুলে দেবে না। তা সত্ত্বেও এরকম নোটিশ দেওয়া মানে সমস্ত ঘটনার মোড়, মানে এই সংখ্যালঘু ইস্যু, পাকিস্তানের সঙ্গে চুক্তি, চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ আসা, ভিসা অত্যন্ত সহজ করে দেওয়া, পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে আসা, এই যে একাধিক বিষয় নিয়ে আন্তর্জাতিক মহল কিছুটা উত্তপ্ত হয়েছে, সেই সমস্ত বিষয় থেকে বিশ্ব মিডিয়া নজর ঘুরে দেওয়া হাসিনা ইস্যুতে বাংলাদেশের চিঠি। এবার আমি বলি, ভারত কি সত্যি হাসিনাকে দিতে পারে ফেরত? ইতিহাসটা জানতে হবে আপনাদের। দলাই লামাকে কিন্তু চীনের মানে অমতে ভারত সরকার কিন্তু দিনের পর দিন রক্ষা করেছে, স্থান দিয়েছে, এমনকি দলাই লামা গোটা বিশ্বে যেন ঠিকভাবে বিচরণ করতে পারে, ট্রাভেল করতে পারে, তার জন্য ব্যবস্থা কিন্তু ভারতের পক্ষ থেকে করেছে। সেই 1970-এর দশক থেকে আজকে 2024 দলাই লামাকে চীনে ফেরত দেওয়া হোক, এই দাবি চীনের কিন্তু 50 বছরের দাবি। চীনের মতো প্রভাবশালী একটা দেশের কাছে ভারতবর্ষ কিন্তু আজও মাথা নোয়ায়নি। সেখানে কিন্তু ভারত বাংলাদেশ এই সম্পর্ক চীনের মতো সুগঠিত কোনো প্রভাবশালীর বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিত দেয় না। অর্থাৎ বাংলাদেশের এই দাবি কার্যত ভারতের কাছে একটা নস্যি। চীনের দাবির কাছে যেভাবে ভারত সরকার মাথা নোয়ায়নি, ঠিক সেভাবে বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার মাথা নোয়াবে, এ আপনারা স্বপ্নতেও ভাববেন না। অর্থাৎ দলাই লামার মতো শেখ হাসিনাও ভারতের অতিথি, তিনি অতিথি আপ্যায়নে ভারতে আছেন এবং থাকবেন। সে যতই মোহাম্মদ ইউনূস চিঠি দিক, সেই চিঠির মান্যতা অন্তত ভারত সরকারের কাছে নেই। তা কিন্তু একাধিক কারণ যদি আপনারা বিশ্লেষণ করেন নিজেরাও বুঝতে পারবেন। আরো একটা বিষয় কি জানেন, দলাই লামাকে যখন স্থান দেওয়া হয়েছিল তখন কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি এর বিরোধিতা করেছিল। অর্থাৎ ভারতের এই দলাই লামা ইস্যু নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো এক সূত্রতে আসতে পারেনি। কিন্তু উল্লেখযোগ্যভাবে হলো শেখ হাসিনাকে নিয়ে কিন্তু ভারতের শাসক বিরোধী সমস্ত দলই কিন্তু একই বিন্দুতে এসেছে এবং তারা অফিসিয়ালি বলেছে শেখ হাসিনা কিংবা বাংলাদেশ ইস্যু নিয়ে ভারত সরকার যে স্ট্যান্ড নেবে সেই স্ট্যান্ডকে কিন্তু সমর্থন করবে। কারণ শেখ হাসিনাকে 1975 সালের পরবর্তী সময় কিন্তু কংগ্রেসের গান্ধী পরিবার জায়গা দিয়েছিল। প্রণব মুখার্জির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, যিনি কিনা কংগ্রেসের দুর্দান্ত প্রতাপ নেতা ছিলেন। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক কিন্তু বর্তমানে ভারতের যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের থেকেও কয়েক গুণ ভালো ছিল। ইতিহাস যদি দেখেন আপনারা বুঝতে পারবেন। তাই শেখ হাসিনা ইস্যুতে কংগ্রেস, বিজেপি এবং আপামর ভারতের সমস্ত রাজনৈতিক দল কিন্তু এক কাটা হয়ে গেছে, যা নিজের নজিরবিহীন ভাবে ভারতের গণতন্ত্রকে এস্টাবলিশ করে এবং ভারতের গণতন্ত্রের যে আসল চেহারা, সাম্যবাদ, সমস্ত বিরোধিতার জায়গা থেকে সরে এসে একভাবে ভারতের কথা ভাবা। কারণ শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়, তাহলে ভারতের কোথাও গিয়ে প্রগতিতে ধাক্কা, সম্মানে ধাক্কা, তা কিন্তু রাজনৈতিক দলগুলো দিনের শেষে বুঝতে পারেন। এখানেও ভোট ব্যাংকের রাজনীতি হয়। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে আপনারা দেখুন ভারতের সমস্ত রাজনৈতিক দল, এমনকি বহু সব বড় আঞ্চলিক দলও কিন্তু এক সুরে কথা বলছে। তাই কোনোভাবেই ভারত সরকারের উপরে ইন্টারনাল প্রেশার অন্তত নেই যে শেখ হাসিনাকে যেন ফেরত দেওয়া হয়। দ্বিতীয় যদি কারণ দেখেন, তাহলে দেখবেন শেখ হাসিনাকে ভারত যে সম্মান দিয়েছে, যেভাবে গ্রিন পাসপোর্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশে ট্রাভেল করতে পারে শেখ হাসিনা। বিশ্বের সব থেকে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তিনি বর্তমানে আছেন, তাকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হয়েছে, এমনকি তার কথা বলার উপর কোনো নিষেধাজ্ঞাও কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ সব মিলিয়ে শেখ হাসিনাকে রাজার মতো করে রেখেছে ভারত সরকার। এ কিন্তু অতীতের বন্ধুত্বের পে ব্যাক আপনারা ভাবতেই পারেন। এই পে ব্যাক করতে গিয়ে জয়শঙ্কর কিছুদিন আগে সংসদে বলেছিলেন, যাদের বন্ধুত্ব আমাদের অতীতে ছিল সেই বন্ধু হিসাবে আমরা কিন্তু অনেকের পাশে থাকবো। উদাহরণস্বরূপ তিনি ইসরায়েলের কথা বলেছিলেন। কিন্তু আমার মনে হচ্ছে শেখ হাসিনার সঙ্গে ভারতের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের পরম্পরা মেনেই ভারত সরকার হাসিনাকে দিনের পর দিন এভাবে প্রশ্রয় দিয়েছে, এখানে স্থান দিয়েছেন এবং অন্য দেশের প্রধানমন্ত্রীকে যেরকম অতিথি আপ্যায়নে রাখা হয়, সুরক্ষা দেওয়া হয়, ঠিক সেরকমই সুরক্ষা অন্তত ভারত সরকার শেখ হাসিনাকে দিয়েছেন। 4 নম্বর যদি বলেন, তাহলে দেখবেন এতবার বলা সত্ত্বেও ভারত কিন্তু কখনো শেখ হাসিনার মুখ বন্ধ করার চেষ্টা করেনি।
উল্টে শেখ হাসিনা কি বলবেন তার দায় ভারত সরকারের নয়, একথা বলে দেওয়া হয়েছে। মানে একদম আমি যদি কারোর বাড়িতে ঘুরতে যাই, আমি তাকে কি বলবো বা তাকে তার প্রতিবেশীদের নিয়ে কি বলবো, এর দায়িত্ব সম্পূর্ণ আমার। তো আমার দায়িত্ব হলো সেই অতিথির, আমি সেই অতিথি আপ্যায়ন কার থেকে পাচ্ছি কি পাচ্ছি না সেটা আমার ইস্যু। আমি কি বলবো সেটা কেউ কন্ট্রোল করতে পারে না, ডিকটেট করতে পারে না। ভারত সরকার কিন্তু কূটনৈতিক ভাবে শেখ হাসিনাকে আজ অব্দি কোনো কিছু ডিকটেট করেনি। তাই কিন্তু শেখ হাসিনা প্রকাশ্যে ভিডিও কনফারেন্সে বক্তৃতা দিয়েছে নিউ ইয়র্কে। ভাবতে পারেন, সে নিজের দেশে নেই, সে নিজের দেশের ক্ষমতার মসনদে নেই, অথচ ভিডিও কনফারেন্সে থেকে অন্য দেশে বসে সেই দেশের সরকারের বিরুদ্ধাচরণ করছেন, যা নিঃসন্দেহে কিন্তু শেখ হাসিনার একটা মাস্টার স্ট্রোক, এবং ভারত পাশে না থাকলে এটা কোনোভাবে সম্ভব হতো না। এমনকি ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতায় আসেন সেদিনও কিন্তু শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পরিচিতি দিয়ে একটি টুইট করে কংগ্রাচুলেট করেন। ভারতে বসে তিনি বলেন ভবিষ্যতে আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু ভালো থাকবে, যা কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছে অত্যন্ত অশনি সংকেত ছিল বলে আমার মনে হয়। অর্থাৎ সব মিলিয়ে শেখ হাসিনা ও ভারতবর্ষের সম্পর্ক যা ছিল অতীতের মতো ভবিষ্যতেও কিন্তু সেই সম্পর্ক থাকার ইঙ্গিত অন্তত আমি পাচ্ছি। এবার প্রশ্ন হলো, আমার কেন মনে হচ্ছে শেখ হাসিনাকে কিছুতেই বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত সরকার? এর পিছনে একাধিক কারণ আমি আপনাদের বলতে পারি। দেখুন, প্রথম কারণ হলো দক্ষিণ এশিয়ার যে প্রভাব। ভারতবর্ষ দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা প্রভাবশালী একটা রাষ্ট্র। এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনাকে ভারতবর্ষ শুধু সম্মান দিয়ে অতিথি আপ্যায়ন করেছে তা নয়, শেখ হাসিনাকে কিন্তু দিনের পর দিন বয়ে নিয়ে যাচ্ছে বলা চলে। আন্তর্জাতিক স্তরের একাধিক বিরোধিতা থাকা সত্ত্বেও শেখ হাসিনা ইস্যুতে ভারতবর্ষ কিন্তু এখনো কোনো মিসকোট করেনি, খারাপ কথা বলেনি। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠা সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেনি। অর্থাৎ ভারতবর্ষ শেখ হাসিনার জন্য যে লড়াই শুরু করেছিল 5ই আগস্ট, তা কিন্তু আজও করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক স্তরে এটা প্রচার করা হবে যে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব হয়তো নেই, আর নেই বলেই তারা শেখ হাসিনাকে বাংলাদেশের মতো ছোট্ট পুচকে দেশের হাতে একটা তুলে দিল। ফলে সেই প্রভাব কিন্তু ভারতবর্ষ কখনোই ক্ষতি করতে চাইবে না। দ্বিতীয় যে কারণটা আমার মনে হয়, এই যে বর্তমান ইউনূস সরকার, সেই সরকারের বৈধতাই কিন্তু ভারত সরকারের কাছে নেই। কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে বাংলাদেশের সংবিধানই প্রশ্রয় দেয় না। ফলে এখানে ভারতের প্রশ্রয় দেওয়ার প্রসঙ্গ আসছে কোথায়? আন্তর্জাতিক স্তর, জাতিসংঘ, কোথাও কিন্তু এই সরকারের অফিসিয়াল রেকগনাইজেশন নেই। ফলে হাসিনাই কিন্তু বাংলাদেশের শেষ নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, তা কিন্তু ভারত সরকারও বুঝতে পেরেছে। এমনকি যখন বিক্রম মিস্ত্রি ভারতে মিটিং এ গেল, সেই মিটিং এর 1 ঘন্টা সেনা প্রধানের সঙ্গে মিটিং করে বিক্রম। চাই 24 ঘন্টার মধ্যে এই কানুকে গ্রেপ্তার করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তার মামলার কারণে গ্রেপ্তার করতে হবে। তাকে আজকে নতুন কোনো মামলা সাজিয়ে গ্রেপ্তার লাগবে না, শুধুমাত্র তিনি হত্যা মামলার আসামি, এই কারণে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে আইনের আওতায় আনতে হবে। আপনি কিসের মুক্তিযোদ্ধার কাট খেলছেন? এখনো বাংলাদেশের গণহত্যা চালিয়েছে গত এই 24-এর গণহত্যা। এই গণহত্যার ম্যাক্সিমাম হচ্ছে 71-এর সময় যারা মুক্তিযুদ্ধ করেছে, সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যাদের বাসায় ঝুলানো, তারাই তো 24-এর মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। চোখের সামনে ভাসে নাই? ওবায়দুল কাদের আওয়ামী লীগের লোকজন, এই যে জাতীয় সংসদের এমপি মন্ত্রী বসে আছে, এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী আকাবা মোজাম্মেল, তিনি কি মুক্তিযোদ্ধা ছাড়া মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে? তাহলে সেই মোজাম্মেলকে আপনার যেখানে পালিয়ে যেতে হয়েছে, কোথায় আছে এখন? 2000 মানুষকে যারা হত্যা করেছে, খোঁজে দেখেন এই কানুও সেই হত্যার আসামি। খোঁজেন তদন্ত করলে দেখবেন ওই কানুর এলাকায় তিনি সেই জায়গায় তার এই যে আমাদের ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে এই কানু। অতএব বিবেককে কাজে লাগান। যত্রতত্র যায় আসে তাই কিছুতে নামলে পড়লে হবে না, আবেগতাড়িত হয়ে কাজ হবে না। এদেশে আবেগ বিক্রি করা হচ্ছে। মানুষগুলোকে হত্যা করেছে এই কানুদের নির্দেশে। কোত্থেকে এই কানু আসলো? যেই কানুকে আওয়ামী লীগ পর্যন্ত বিচার চাইলো, সেই কানু হঠাৎ করে আপনার কাছে আমার কাছে একজন বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে বসে গেল। কোত্থেকে আসলো? কি কারণে আসলো? এটা একটা সাজানো নাটক। এটা সাজানো নাটক। জোতা যারা পরিয়েছে তাদের যদি আইন অনুযায়ী ভিন্ন বিচার হয়, সেটা ভিন্ন হিসাব। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই কানুকে যারা বাঁচাতে চায় তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে। কি কারণে কানুকে আপনি বাঁচাবেন? কানুকে? হু ইজ কানু? কিসের এই সব মুক্তিযোদ্ধা টোদ্ধা যারা আমার দেশটাকে বিভাজনের রাজনীতি করেছে, ধ্বংস করে দিয়েছে? 16 বছরের সেই মুক্তিযুদ্ধের ট্রাম কার্ড আপনাদের কাছে এখনো শেষ হয়নি? গত 16 বছরে মুক্তিযুদ্ধের সঠিক কোন ইতিহাস ছিল? স্পষ্ট বার্তা দিচ্ছি, এই সরকার ধর্মপূর্ণ চলবে না। সবার আগে কানুকে গ্রেপ্তার করবেন। ওই কেউ কিছু বললেই, মিডিয়া কোনো একটা কথা শুরু করলেই
আপনার পিছন গরম হয়ে গেলে তাহলে আপনি রাষ্ট্র চালাবেন কেমনে? যার তার কথায় অভ্যাস করা যাবে না। সবার আগে তদন্ত করে এই দুষ্কৃতিকারীর বিচার নিশ্চিত করতে হবে। ধান্দাবাজির জায়গা পড়ে না, এটা একটা দেশদ্রোহী। এবং কি কেন সমগ্র আওয়ামী লীগের নেতা কর্মী ঘুরে বেড়াচ্ছে, সবটা উদ্ভটপার গুলোকে গ্রেপ্তার করতে হবে। যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন, বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন, সেই নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন। সেই নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে। যে শুভেন্দু অধিকারী বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করিয়েছিলেন, বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি করেছেন, বাংলাদেশকে না খাইয়ে মারবেন, সেই শুভেন্দু অধিকারীকে এবার জুতা পেটা করা হয়েছে। শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন। দর্শক, পাশাপাশি ভারতের জন্য আরো বড় বড় খবর আসতে শুরু করেছে। তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হবে, পেঁয়াজ রপ্তানি বন্ধ হবে, বাংলাদেশে মুসলমানদের চিকিৎসা দেওয়া বন্ধ হবে। কি হলো এর পরবর্তীতে? ভারতে মানে পশ্চিমবঙ্গে বিশেষ করে হোটেল ব্যবসার ধস নেমেছে, নিউ মার্কেট প্রায় অচল হয়ে পড়েছে। যারা পণ্য বিক্রেতা, সেটা পোশাক হোক বা অন্যান্য জিনিস হোক, তারা ব্যবসার হাত গুটিয়ে দিচ্ছে, কারণ বাংলাদেশিরা এখন ভারতে যাচ্ছে না, প্রায় ভিসা বন্ধই বলা চলে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী ঘোলার জলে যে মাছ শিকারের চেষ্টাটা করেছিলেন, তিনি পুরোপুরি ব্যর্থ হলেন। কেবল শুভেন্দু অধিকারী নন, তার দাদা, তার বিগ বস নরেন্দ্র মোদীও বড় রকম চপেটাঘাত খেলেন এই যাত্রায়। আগে শুভেন্দু অধিকারীর বিষয়টি আমরা ক্লিয়ার করি। ভারতের এই মুহূর্তে অন্যতম গণমাধ্যম যারা বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচার করে, অন্যতম মানিয়াদের জনপ্রিয়, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে গণমাধ্যমটি সবচেয়ে বেশি মিথ্যাচার করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, রিপাবলিক বাংলা। সেই রিপাবলিক বাংলার হকার নিউজ প্রেজেন্টার, কমেডিয়ান, কার্টুন সে ময়ূখ, তার অবস্থা কি হলো দেখেন। ভারতের মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশে এই আলু পেঁয়াজ রপ্তানিতে বাধা দেওয়ার কারণে কৃষকরা যে আলু এবং পেঁয়াজ উৎপাদন করেছে, এগুলো এখন রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে। আর সেই কৃষকরা এবার রাস্তায় নেমে বিক্ষোভ করলো, এবং সেই কৃষকরা শুধু রাস্তায় নামলো না, ময়ূখ সেই কমেডিয়ানের বাড়ি ঘেরাও করলো, বললো ময়ূখ তুমি আমাদের আলু কেনো, আমাদের পেঁয়াজ কেনো, কারণ তোমার জন্যই এই পণ্যগুলো আমাদের বাংলাদেশে রপ্তানির সুযোগ থাকলেও সেটা বন্ধ করা হয়েছে, এবার তুমি এগুলো কেনো। ময়ূখ নিজের বাড়িতেও থাকতে পারছে না, পালিয়ে গেছেন গোপনে, কারণ জনগণ লাঠি সোটা নিয়ে ময়ূখকে তার বাড়িতে হামলা করেছে। এখন ময়ূখ কি করবেন? তিনি যে মানুষকে উস্কে দিলেন, তিনি যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন, এবার তিনি নিজেই সেই বিদ্বেষের জালে আটকে পড়লেন। এখন ভারতবর্ষের জনগণ বলছে আমাদের এই যে এত এত আলু, এত এত পেঁয়াজ আমরা কি করবো, এগুলো তারা এখন রাস্তায় ফেলে দিচ্ছেন। সেই ভিডিও ভারতের গণমাধ্যমে প্রচার হচ্ছে। ওরা বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন নিজেরাই বড় রকম বিপদে পড়ে গেছে। এখন ওদের আলু কেনার কেউ নেই, ওদের পেঁয়াজ কেনার কেউ নেই। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? ভারতের বিকল্প পণ্য বাজার তৈরি করলেন, যেখানে পণ্য বিক্রিও করবেন, সেখান থেকে কিনতেও পারবেন। পাকিস্তান, চীন, তুরস্ককে টানলেন এই যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের খাদ্য পণ্য মানে আলু, পেঁয়াজ, আদার্স যে পণ্যগুলো আমরা ভারত থেকে কিনতাম, এগুলো এখন আসবে চীন থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে এবং আমাদের নিকট আরো কয়েকটা দেশ থেকে। এখন কি করবে ভারত? আবার চিকিৎসার বাজারে যে মন্দা অবস্থা তৈরি হয়েছে, তার কারণটা কি? তার কারণটা হলো বাংলাদেশের রোগীরা আগে ভারতে যেতেন বলে ভারতের বহু ডাক্তার, বহু ডায়াগনস্টিক, বহু হাসপাতাল টিকে থাকতো। যেহেতু বাংলাদেশিরা এখন যাচ্ছেন না, সে হাসপাতালগুলো এখন তালা ঝুলতে শুরু করেছে। এই অবস্থায় ভারত বড় রকম বিপদে পড়েছে। পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে চরমভাবে ধোলাই দেওয়া হলো। অন্য দলগুলোর পক্ষ থেকে বলা হলো নরেন্দ্র মোদী ভারতবর্ষের সবচেয়ে বড় চোর। তিনি বাংলাদেশের সাথে যে সম্পর্ক করলেন, এই সম্পর্কটা কেবল আদানিকে বাঁচাবার জন্য। তিনি আদানির বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করলেন, ভারতকে অন্ধকার করে উচ্চ মূল্যে বাংলাদেশে বিদ্যুৎ দিলেন। এতে ভারতও লাভবান হলো না, বাংলাদেশে লাভবান হলো না। হলো কে? নরেন্দ্র মোদী এবং আদানি। নরেন্দ্র মোদী বিশেষ করে কয়েকজন ব্যবসায়ীর দালালি করে বা কয়েকজন ব্যবসায়ীকে গুরুত্ব দিয়ে একদিকে ভারতবর্ষকে ডোবালেন, অন্যদিকে তাদের সাথে যারা সম্পর্ক করেছে মানে বাণিজ্যিক সম্পর্ক, তাদেরকে ডোবালেন। এর মধ্যে শেখ হাসিনার নামটি উঠে আসলো, কারণ এই শেখ হাসিনাকে অবৈধ ক্ষমতায় রাখার জন্য নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে এমন কিছু চুক্তি করলেন যাতে বাংলাদেশের সর্বনাশ হয়েছে। পাশাপাশি ভারতেরও ভারতের প্রতি বাংলাদেশের ঘৃণা, বিদ্বেষ, ক্ষোভ বেড়েছে। এতে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়েছে। পার্লামেন্টে বলা হলো মোদী হলো সবচেয়ে বড় চোর। একজন প্রধানমন্ত্রীকে সামনে বসিয়ে পার্লামেন্টের বিরোধী মতের নেতারা বলছেন নরেন্দ্র মোদী হলেন সবচেয়ে বড় চোর। তিনি ভারতবর্ষটাকে
বিরোধিত করে ফেলেছেন, হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ালেন। তারা বললেন যে হঠাৎ করে স্বপ্ন দেখছি নরেন্দ্র মোদী মসজিদ মন্দির হয়ে যাচ্ছে, যে মসজিদগুলো শত বছর ধরে ভারতবর্ষে রয়েছে সেগুলোকে হঠাৎ করে তিনি মন্দির দাবি করছেন। এভাবে তিনি মুসলিম জাতিগোষ্ঠীর হৃদয়ে আঘাত করছেন। এটা ভারতবর্ষে আগে কখনো হয়নি। এই ভারতবর্ষের দীর্ঘদিন যুগের পর যুগের শতাব্দী ধরে এই দুটো জাতি হিন্দু মুসলিমরা একসঙ্গে চলেছে, কিন্তু এখন মনে হচ্ছে ভারতবর্ষের মুসলমানরা সবচেয়ে বড় অপরাধী। আর এই কাজটি করেছে কে? নরেন্দ্র মোদী। যার কারণে ভারত এখন বিভক্ত হওয়ার পথে। ভারত এখন আর আগের জায়গায় নেই। যে ভারতকে বলা হতো গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় উদাহরণ। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা যারা হাসনাত আব্দুল্লাহর নাম তার সাথে জড়িয়েছে এবং যা যা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি যারা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে কথা বলতে চাই। আসলে ওখানে কি ঘটেছে আমরা এর মধ্যে জেনে গেছি এবং এর অনেকগুলো ডাইমেনশন আছে। প্রথম ডাইমেনশনটা একটু বলে নেই, সেটা হলো আমাদের দেশের মিডিয়া এটা নিয়ে কোনো নিউজ করেনি, which is very surprising। একটা মিডিয়ার ওপরে যে ধরনের ঘটনা ঘটেছে, সাংবাদিকদের চাকরিচ্যুতির কথা এসছে, সেটা এদেশের কোনো মিডিয়া পাবলিশ করেনি। আমাদের দেশের মিডিয়া এখনো মানে সিদ্ধান্তহীনতা বা আমরা এভাবে বলবো আত্মবিশ্বাসহীনতায় ভুগছে বা সাহসের অভাবে ভুগছে। আমরা সরকারের দিক থেকে কোন রকম কোন চাপ কারো উপরে আছে বলে জানি না, এবং আমি জেনে বলছি এটা যে সরকার চায় মিডিয়াগুলো স্বতঃস্ফূর্ত ভাবে একদম খোলাখুলি কাজ করুক, কিন্তু না, আমরা জনাব হাসনাত আব্দুল্লাহ এবং সময় টিভিকে নিয়ে যে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটা ফেসবুকে প্রচুর আলোচনা দেখেছি, and I was waiting যে এটা কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে আসবে, সো এটার অথেন্টিসিটি নিয়ে আমার আর সন্দেহ থাকবে না এবং তখন আমি কথা বলবো। কিন্তু আমি দেখলাম এটা হলো না। সাম্প্রতিক সময়ে আমার হাতে যেটা আসলো, বাংলা আউটলুক একটা নিউজ, আসলে এখন তারা অন্য সূত্র থেকে নিয়ে করেছে, বিনিয়োগ বিষয়ক ম্যাগাজিন ব্যারন্স, এবং এএফপি রেফারেন্স আছে। তারপর যেহেতু এটা আছে সেই কারণেই আমি এটা নিয়ে কথা বলতে চাইলাম। আমাদের দেশের মিডিয়া এখনো কিসের ভয়ে আছে তাদের আসলে বলা দরকার। এটা যদি সরকার না হয়, তারা কি ছাত্রদেরকে যারা মুভমেন্টের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ভয় পাচ্ছেন? আমি এটা একটু জানতে চাই, এটা একটু বুঝতে চাই, কারণ একটা ভয় ব্যাপার আছে বলে যেন হাসনাত আব্দুল্লাহ প্রমাণও করেছেন। আমি এভাবে বলবো। আমি জনাব হাসনাত আব্দুল্লাহর কথা পরে আসছি, তার আগে ওইখানে যারা যারা আছেন তারা কি বলছেন সেটা একটু শুনি। বেশ কয়েকজনকে চাকরিচ্যুতি করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নাই। সাংবাদিক ওমর ফারুক সময় টিভির একজন সিনিয়র এডিটর ছিলেন, তিনি বলেন 5 জনের মধ্যে তিনি ছিলেন। কারণ ছাড়াই বরখাস্তের চিঠি পেয়েছেন তিনি। ফারুক এএফপি কে বলেন, টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে স্টেশনের বৃহত্তর ভালোর জন্য পদত্যাগ করার জন্য অনুরোধ করেছিল। আমরা সিদ্ধান্ত নিয়ে একটি ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ কোনো কিছু দিতে অস্বীকার করে। এদিকে সময় টিভিতে ছাঁটাই হওয়া আউটপুট এডিটর আরিফুল সাজ্জাদ এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, কর্তৃপক্ষ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা তাদের হুমকি দিয়েছে সময়ের 10 কর্মীকে চাকরিচ্যুত করতে হবে, না হলে তারা বাঁচতে পারবে না। তিনি আরো লেখেন, সিএ প্রেসিং সহ অনেকের সাথে কথা বলেছেন, তারা আশ্বস্ত করেছেন কোনো বিবেচনাতে এই ধরনের কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়। আমরা বিনিয়োগকারীদের সেটা জানাই। তারপর রবিবার সিটি গ্রুপ ওই তালিকা থেকে 5 কর্মীকে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়। আমি আর বাকি অংশ আমার জন্য জরুরি না, তারা কেউ কেউ কি কি কাজ করেছেন সেগুলো বলেছেন। প্রতিবেদনে বলা হয়, প্রতিবেদনে হাসনাত আব্দুল্লাহর অংশে আসছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গত 17 ডিসেম্বর প্রায় 15 থেকে 20 জন শিক্ষার্থীকে নিয়ে সময় টেলিভিশনের বিনিয়োগকারী সিটি গ্রুপের অফিসে যান। হাসনাত এএফপি কে বলেন, আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন প্রোপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল। হাসনাত বলেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতা কট্টর সমর্থক, কিন্তু সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। তিনি দাবি করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখেন না, কিন্তু সাংবাদিকদের বরখাস্ত করার তালিকা হস্তান্তরের বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেন। আমি হাসনাতের এই জায়গাটা আবার পড়ি, ভীষণ রকম সমস্যা আছে তার এই মন্তব্যে। আমি জানি না হাসনাত বিবেচনা করে দেখেছে কিনা যে তিনি কি বলেছেন, নাকি তিনি ভেবেছেন এটা নিয়ে নিউজ হবে না। উনি বলছেন, হাসনাত এএফপিকে বলেন, আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন প্রোপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল। মানে উনি ওনার ওখানে যাওয়া জাস্টিফাই করছেন। তার মানে যদি কেউ কাউকে কারো বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়, আপনার যদি হ্যাডাম থাকে, আপনি দলবল নিয়ে গিয়ে সেখানে চাপ দেবেন। এই তো হাসনাত আসলে সিম্পলি তাই দেখাতে গেছেন। হাসনাত বলেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতার কট্টর সমর্থক, কিন্তু সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। না, সংবাদপত্রকে নিরপেক্ষ থাকতে হবে না, এটা একেবারে ভুল ধারণা হাসনাত। স্নেহের হাসনাত, আমি এদের সবাইকে আমি খুবই পছন্দ করি এবং শ্রদ্ধা করি।
আমি এই কথাটা বলছি, এই ছাত্ররা ওই সময় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় ছিল, তো আমি তারা আমার বয়সে অনেক ছোট হলে আমি ওদেরকে শ্রদ্ধা করি। তো হাসনাতকে যেটা বলতে চাই, সংবাদপত্র নিরপেক্ষ থাকতে হবে না, এটা একেবারে ভুল পারসেপশন। সংবাদপত্র ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়াবে না, এটা শিওর, এটা অপরাধ। মিসইনফরমেশন আমরা ছাড় দিতে পারি, কিন্তু ডিসইনফরমেশন সংবাদপত্র ছড়াবে না। কিন্তু সংবাদপত্রকে নিরপেক্ষ হতে হবে না, সংবাদপত্র তার একটা এডিটোরিয়াল স্ট্যান্স রাখতে পারে, সম্ভব, এটা অসম্ভবের কিছু না। সে কার পক্ষে কথা বলবে? হ্যাঁ, আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কিনা, কিভাবে বলবে, সেটা নিয়ে আমরা একটা প্রশ্ন করতে, উইচ ইজ ভ্যালিড। আমি একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি। একটা গণতান্ত্রিক পরিবেশে একটা সংবাদপত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ ধারণ করতে পারে। হ্যাঁ, এই আওয়ামী লীগের সমর্থন করা, আওয়ামী লীগকে সমর্থন করা, একটা মাফিয়া রেজিমকে সমর্থন করা একটা ডিফারেন্ট ডিসকাশন, ডিফারেন্ট সিচুয়েশন, সেটা নিয়ে প্রশ্ন করতে পারি। কিন্তু তারপর তিনি বলছেন, তাই তিনি দাবি করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখেন না, মানে উনি দাবিও করতে পারেন, আর সাংবাদিকদের পদচ্যুতির ব্যাপারে কোনো কথা নেই। মানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার বিরুদ্ধে কারো কিছু যদি আমার পছন্দ না হয়, মিথ্যা প্রোপাগান্ডা জনাব হাসনাত আব্দুল্লাহ বলছেন, কে এটা ডিটারমাইন করবে, কে এটা নিয়ে কথা বলবে, কে এটা ঠিকঠাক করবে? মানে আমি যে কেউকে বলে দিলাম আপনি আমাকে নিয়ে মিথ্যা কথা বলছেন, আপনি আমাকে নিয়ে মানে অবমাননাকর মন্তব্য করছেন, মানে একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা মানেটা কি? একটা সালিশি থাকে, এই জন্য স্টেটের প্রয়োজন আসলে মূলত সেই জায়গায় সে আসলে একটা সালিশ, বিবাদমান পক্ষ থাকে, একে অপরের বিরুদ্ধে নানান রকম সংকট থাকে, তখন সে সালিশ করে, সে দুজনের মধ্যে বিবেচনা করে, বিচার করে একটা সিদ্ধান্ত জানায়। এজন্যই রাষ্ট্রের প্রয়োজন। আর না হলে এটা মগের মুলুক, কিংবা মবের মুলুক, ইদানিং বলা হয় না, আমি মগের মুলুক খুব বলতাম আওয়ামী লীগের, আর এখন ছোট মাঝারি বড় বিভিন্ন রকম মবের মুলুক তৈরি হচ্ছে। এগুলো খুব ভয়ঙ্কর কথা। জনাব হাসনাতের সাথে আমি একটা শোতে জনাব খালেদ মুহিউদ্দিনের সাথে ছিলাম, হাসনাতকে আমি সেখানে সেই শোতে বলেছিলাম, তারা যখন এগুলো করেন, তারা দিনের শেষে এই সরকারের ক্ষতি করেন, যে সরকার পেরে উঠছে না, এই সরকারের নিয়ন্ত্রণ নেই, ফলে তারা বিভিন্ন জায়গায় নানান সালিসিতে যান, নানান রকম আলোচনা করেন, নানান মধ্যস্থতার চেষ্টা করেন, এবং অনেক ক্ষেত্রে নানান রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। ওনার তো কোনো অথরিটি নেই, ওনার কোন রকম কোনো অথরিটি নেই, বরং জনাব হাসনাতের যথেষ্ট যোগাযোগ সরকারের সাথে আছে, তার বন্ধুরা সরকারের উপদেষ্টা আছেন, এমনকি যে টিভি চ্যানেল, যে মন্ত্রণালয়ের অধীন, সেটার নেতৃত্ব তাদের বন্ধুরা, যারা রাজপথে তাদের সহযাত্রী ছিলেন। কোন অভিযোগ যদি থাকে, কি ব্যবস্থা নেওয়া, সেটা তারা নিতে পারেন। সময় টিভি নোংরা একটা টেলিভিশন চ্যানেল ছিল, কোনো সন্দেহ নাই। আমাকে যারা রেগুলারলি শোনেন তারা জানেন, আমি বলেছি যে এই চ্যানেলে আমি কোনোদিন, এবং 71 দুটো চ্যানেলের সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন টকশো করতে যাবো না। ইদানিং যাচ্ছি, ইদানিং তারা আমাকে ডাকছিল। কিন্তু সময় টিভিতেও যদি এই ধরনের সমস্যা থাকে, যদি সমস্যা আছে, আসলে আমি এটাও মনে করি যে সময় টিভিতে পতিত আওয়ামী লীগের লোকজন আছে, এবং যারা তাদের কোনো না কোনো ফর্মে এজেন্ডা বাস্তবায়ন করতে চেষ্টা করবে, এটাও আমি অস্বীকার করি না। কিন্তু যেটা জরুরি কথা, সেটাকে কিভাবে আমরা ডিল করব, সেটার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং একটা সরকারি পলিসি তৈরি করতে হবে, করার মাধ্যমে সেটা জনাব হাসনাত আব্দুল্লাহ এটা করতে পারেন না। এবং প্রায় বলছি, এটা শুধু দেশের অভ্যন্তরে না, দেশের অভ্যন্তরে তো মেসেজ যাই, আমি অনেককেই জানি এসব আলাপ করতে শুনছি যে তারা এগুলো কি করছেন, তাদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ছিল সেটা কোনো না কোনো ফর্মে তারা হারানোর ঝুঁকি তৈরি করছেন। এটা উচিত হবে না। আমাদের জাতির এই এত বড় বীর, এত বড় কাজ করাদের এই জায়গায় চলে যাওয়া খুবই মর্মান্তিক হবে। কিন্তু হতে পারে আমরা কেন সবসময় যেন মনে রাখি, আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে, মুক্তিযুদ্ধের পর আবার তোরা মানুষ হ বলে সিনেমা তৈরি করতে হয়েছিল খানাতাকে, মুক্তিযোদ্ধারা যখন বিভিন্ন রকম অনিয়মের সাথে জড়িয়ে পড়ছে। আমি হাসনাত কোনো অনিয়ম করতে গেছেন, আমি সেই আলোচনায়ও যাচ্ছি না, আমি বলছি না, আমি আশা করি আমাকে ভুল বুঝবেন না যে এটা অনিয়মের জন্য গেছেন, কিন্তু নিয়মটাও এভাবে পালন করা যাবে না, এটা সবচেয়ে জরুরি কথা। আমরা একটা গণতান্ত্রিক স্টেট চাই, আমরা শেখ হাসিনার বাংলাদেশ চাই না, যেখানে এরকম গায়ের জোরে হ্যাডাম দেখিয়ে আমি অমুক আমি তমুক হয়ে যে কোনো কিছু করে ফেলতে পারি, সেটা চাই না। আমরা একটা আইনের দেশ চাই, এবং 4 মাস পার হয়ে গেছে, সুতরাং প্রশাসন কাজ করছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না, তাই আমাদেরকে করতে হচ্ছে, এই কথাগুলো বলারও কোনো সুযোগ নাই। আমি এই কাজগুলোর জন্য তারা একটা ব্যবস্থা, একটা সিস্টেম ঠিক করুন। আর তাদের একটা জিনিস মনে রাখা দরকার, যে কেউ না কেউ যদি তাদেরকে মোটিভেট করে কোনো কিছু করানোর চেষ্টা করে, যেহেতু এখন বিভিন্ন জায়গায় সমন্বয় পরিচয় দিলেই অনেক কিছু করা যায়, এটা আমরা জেনে বলছি, আমরা এই সমাজে বাস করি, এই দেশে বাস করি,
আমাদের মিডিয়াগুলো এখনো কথা বলতে শুরু করে নাই। তাদের সতর্ক হওয়া দরকার। তারা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন, সেই রাজনৈতিক দল যাতে বিতর্কের ঊর্ধ্বে থাকে, এবং রাজনৈতিক দল তৈরি না করলেও আমাদের এই অসাধারণ, এই মাটির অসাধারণ এই সন্তানরা শেষ পর্যন্ত বিতর্কের মধ্যে থেকে মানুষের দ্বারা ধিক্কৃত হবেন, এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না। এবং আমি সরকারের কাছে আহ্বান জানাই, এই ধরনের পদক্ষেপ ঠেকানোর জন্য সরকার কঠোরভাবে পদক্ষেপ নেবেন। সরকারের দেখা উচিত না কে কি করছেন, কার সাথে করছেন। অন্যায় যদি করা হয়ে থাকে সেটার জন্য অ্যারেস্ট করবেন। কেউ যদি অভিযুক্ত হন, সময় টিভি যদি সিরিয়াস কোন কারণে অভিযুক্ত হয়, তার সাথে আইনিভাবে আইনের চোখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।